নিয়ে যাব। আর এখানেও ব্রাঞ্চ অফিস একটা থাকবে, যেটা দক্ষিণখান থানা কমিটি থাকবে, এখানেও একটা দক্ষিণখান থানা কমিটি থাকবে। আর পাশাপাশি আমরা কেন্দ্রীয় কমিটিটা আমরা নিয়ে যাবো উত্তরা অথবা গুলশানের ওদিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি আজকে সহযোগিতা করবে। আর পাশাপাশি এখানে যেহেতু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? আসলে আমার পাশে যারা বসে আছে এবং আমার সামনে যারা আছে অনেকেই আমার পূর্ব পরিচিত ব্রাঞ্চ আছে আমার সারা বাংলাদেশে। এই 200 শাখার দায়িত্ব হচ্ছে আমাদের প্রকৃতি পালন। আমাদের বর্তমানে 2 জন ট্রাস্টি বোর্ড মেম্বার, ডাইরেক্টর কমিউনিকেশন অ্যান্ড ডাইরেক্টর ফাইন্যান্স, ওনারা বর্তমানে আমেরিকাতে আছে। যে ওনারা একটু আমেরিকাতে ঘুরতে গেছে। বাংলাদেশে আছে 3 জন, 3 জনের মধ্যে আমি আছি, আমার মহাসচিব আছে, আর আরেকজন হচ্ছে সিও অ্যাডভোকেট মাহমুদ আক্তার। আমাদের এই ট্রাস্টি বোর্ডের মধ্যে মানবাধিকারটা খুব ভালো বুঝে, সেটা হচ্ছে অ্যাডভোকেট মাহমুদ আক্তার। আমার চাকরি করতে হবে 3 মাস চাকরিগুলো আমি 100 মার্কের, পরীক্ষায় আমি 100 মার্ক পাবো। ইন্টারনি করতে গিয়ে তখন আমার সাথে পরিচয় হয় অ্যাডভোকেট এলিনা খান, সিগমা আফ্রিকা, প্রধান বিচারপতি জাস্টিস হোসেন খান, নুরুজ্জামান মিয়া, গিয়াস কামাল চৌধুরী, ওনাদের সাথে আমার একটা পরিচয় হয় ব্যারিস্টার নাজমুল্লাহ, এবং ওখান থেকে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে জয়েন করে। আমি তখন ওই বাস্তবায়ন সংস্থা থাকা অবস্থায় আপনাদের দোয়ায় আমি 64টা জেলাতে যেতে সক্ষম হই। প্রত্যেক বৃহস্পতিবারে চলে যেতাম ঢাকার বাইরে এবং রবিবার হিসেবে অফিস করতাম। এখন এই যে সোর্সগুলা কিসের ভিত্তিতে আমি ইনভেস্টিগেশন করতে যেতাম, পত্রিকা, বিভিন্ন যে সাংবাদিকরা যে পত্রিকাগুলোতে নিউজ করতো, মানুষের অধিকার নিয়ে যেগুলো ধরন হতো, সেই বিষয়গুলো ফলো করতাম। কেউ যদি অভিযোগ করতো, এই সমস্ত ভিত্তিতেই কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো হতো। এবং হওয়ার পরে কি হতো, ধরেন আমি বেনাপোলে গিয়ে পুলিশের সাথে দেখা করে ওই ব্যক্তিকে খুঁজে বের করতাম, করে কি করতাম, একটা মামলা করতাম। আমার কাজ ছিল কি, একটা মানবাধিকারের কাজ কিন্তু হচ্ছে কি, মানুষকে মামলা করা, মামলা করে তাকে সহযোগিতা করা। আর যদি মিউচুয়াল করা যায় সেক্ষেত্রে মিউচুয়াল করে সহযোগিতা করা, মানে যে ব্যক্তিটার অধিকার হরণ হচ্ছে তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা হচ্ছে মানবাধিকারের কাজ। কিন্তু যখন পত্রিকাগুলো আমি দেখি, তখন পত্রিকা দেখি অনেক কিছু মানুষের অধিকার রক্ষা করতে পারে। পরবর্তীতে আমি ওখানে 3 বছর চাকরি করি। লন্ডন গিয়ে আমি ওখানে 9.5 বছর ছিলাম, লেখাপড়া শেষ করে আবার চলে আসি বাংলাদেশে। এসে আবার জয়েন করি হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, অ্যাডভোকেট এলিনা খান। ওনার প্রতিষ্ঠানে আমাকে ডাইরেক্টর হিসেবে জয়েন করায় এবং ওখানে আমি চাকরি করি প্রায় 4 বছর। 4 বছর চাকরি করার পরবর্তীতে আমার যে সিও অ্যাডভোকেট মাহমুদ আক্তার, উনি আমাকে প্রস্তাব দেয় যে আমরা তো মানবাধিকার করি অনেক আগে থেকে, চলো না আমরা নিজেরা কোনো প্রতিষ্ঠান করি। ওনার আসলে মানে ওনার আগ্রহে এই হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনটা আমরা তৈরি করি। আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার মহাসচিবের নাম বলে, আপনি বলতে পারলেন না, তাহলে আপনি কি ধরে নিচ্ছেন? আমি একটা প্রতিষ্ঠানের সাথে আমি কার্ড বহন করতেছি, আমি সেই প্রতিষ্ঠানের মহাসচিবের নাম জানি না, আমি সেই প্রতিষ্ঠানের সিও নাম জানি না, তাহলে কি হবে? তার মানে তখন বলবে ভাষা বা ভুয়া মানবাধিকার করি, বলবে কিনা? আমাদের প্রত্যেক সদস্যকে মাথায় রাখতে হবে, প্রত্যেক সদস্যকে এই প্রতিষ্ঠানের কে মহাসচিব, কে সিও, কে অর্গানাইজার, কে ডাইরেক্টর ফিন্যান্স, এই নামগুলো আপনাকে জানতে হবে। এবং আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টাকে সেটা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডভোকেট বাসেট মজুমদার। আমি মানবাধিকার করতে গিয়ে আজকে এই পর্যায়ে আসলাম কেন আমি এই প্রতিষ্ঠানের একজন ট্রাস্টি মেম্বার। প্রথমত হচ্ছে এই পেশা মানবাধিকার কর্মী বা একটা সাংবাদিকের কাজটা কিন্তু হচ্ছে ওই জায়গায় দাঁড়ানো, ভাই তোমাদের কি প্রবলেম বলো, ওটাকে সমাধান করে স্টিল না ওই জায়গায় সমাধান করা। কারণটা হচ্ছে 2টা ব্যক্তি যখন মারামারি করে তখন এটা একটা মামলা পর্যায়ে চলে যায়। তা আমরা ওই পর্যায়ে না নেই, আমার চোখের সামনে যে দৃশ্যটা আমি দেখতেছি আমি সেটাকে সমাধান করে ফেলি, তাহলে এটা কিন্তু তার অধিকারটা আমি তাকে ফেরত দিলাম। একটা মানবাধিকার কর্মী কিন্তু এটাই প্রধান কাজ, যে ওই ব্যক্তির অধিকারটাকে আমার ফেরত দেওয়া, তার অধিকারটা যেন মানে হব না হয়। আপনাদের আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে পাঠাই। আমার প্রথম সত্য, আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, আমার খুব কাছের লোক আছে, অনেক কাছের লোক এখানে আছে যারা আমাকে চিনে 10 বছর। আমি লন্ডন থেকে আসছি 10 বছর, এই 10 ইয়ার্সের ভিতরে অনেকে আমাকে চিনে। আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। কেন ভয় পাই না?
আমি এটাকে যখন ওই ব্যক্তি আমার জন্য নামাজ পড়ে দোয়া করে, আমি কতটুকু অর্জন করতেছি বুঝে না। আমি কিন্তু এই কাজটাই করি, আমি প্রতিনিয়ত এই কাজ করি, মানুষের কাছে দোয়া অর্জন করি। আপনার মনে হচ্ছে একটা সিনেমা হল বোমা হামলার কথা মনে আছে, কিন্তু পত্রিকা করে থাকেন তারা দেখবেন তদন্ত কর্ম করতেছিলাম আমি প্রধান বিচারপতি জাস্টিস হোসেন খান, এরপর এলিনা খান আর জিয়া বাজার, সেই ব্যক্তি কিন্তু আমি। তাহলে আমি স্টুডেন্ট লাইফে যদি ওই ধরনের কাজ করতে পারি, আমি কবর থেকে লাশ পেয়েছেন, পুলিশ নির্যাতন করে মেরে ফেলছে, তাকে কবর দিয়ে ফেলছে টর্চার করে, যে তাড়াতাড়ি কবর দিয়ে, আমরা কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে সে লাশ আমি উঠেছি, আমি নিজে দাঁড়াতে করেছি, ম্যাজিস্ট্রেট বলছে আপনি দেখেন, আমি বলছি সুরত হাল তৈরি করা। এগুলো শিখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে একটা মানবাধিকার কর্মী হিসেবে প্রত্যেকটা জায়গায় দাঁড়াবেন আপনারা। আর যদি মনে করেন যে আজকে যারা সদস্য হয়েছেন, যদি আমি দেখি যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি একটা প্রবলেম করছে আর সেখানে আমার বাকি এই সদস্যগুলো নাই, তাহলে আমি মনে করি এই কমিটি করার আমার কোনো প্রয়োজন নেই। অপরাধ করছে, আমার প্রথম দায়িত্ব কি জানেন? প্রথম দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিটাকে থানা থেকে ছুটায় নিয়ে আসা, মানে ছুটায় নিয়ে আসা, এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব। যদি এই ধরনের মানসিকতা আপনাদের থাকে, তাহলে আমার এই মানবাধিকার কমিটি আপনার সদস্য হবে, এটা আমার রিকোয়েস্ট। ধরেন আজকে উত্তরা ক্লাবে বাই ইলেকশন করতেছে, আমি ওপেন কথা বলতেছি, কিন্তু আমরা বলতেছি বাই ইলেকশন করতেছে, আমরা যে 31 জন সাংবাদিক এখানে আছি, 40 জন সাংবাদিক এখানে আছি, আমরা কোনো দিক না থাকে আমি কি আমার পরিবারের সদস্যকে ভোট দেবো না আগে? যদি আমি আমার পরিবারের সদস্যকে ভোট না দিতে পারি, সে আমার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না, সে আমার মানবাধিকার কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। আমি যদি দেখি আমার এই ফোন কিন্তু 24 ঘন্টা খোলা, কেন খোলা? আমার 200 ব্রাঞ্চের নাম্বার হচ্ছে এই মোবাইলে, প্রত্যেকের আইডি কার্ডের পিছনে দেখবেন এই মোবাইল নাম্বারটা আছে, এই জন্য 24টা ঘন্টা আমার নাম্বারটা খোলা রাখতে হয়। আমার পার্সোনাল না, আপনি 40টা পারবেন না? আজকে এক্ষেত্রে ওয়াদা করে বেরো যাবেন আমার সাথে, যদি একজন ব্যক্তি রাত 2টার সময় ফোন দিয়ে বলে তার কোনো জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তাহলে এই 40টা লোক আপনি দেখতে চাই। আর আমি গিয়ে যদি দেখি যে ওখানে আমার 5টা লোক নাই মানবাধিকার করবো, তাহলে আমি এই বাতিল করবো। আমি একদম ওপেন কথা পছন্দ করি, কিন্তু আমরা বলতেছি তাহলে সেই ক্ষেত্রে আমি এই কার্ড রাখবো না। কারণ হচ্ছে আমি আমার পরিবারের সদস্য যদি হেল্প না করতে পারি, আমার মানবাধিকার কমিটি দরকার নাই। কারণ ঢাকা সিটিতে অলরেডি আমরা 2টা কমিটি আছে, একটা হচ্ছে ঢাকা উত্তর মহানগর, আর একটা হচ্ছে ঢাকা দক্ষিণ মহানগর। আমি কিন্তু কমিটি দেই নাই ঢাকাতে, কেন দেই নাই? যাতে এই কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি কোনো প্রবলেম না করতে পারে, তাহলে প্রতিষ্ঠানের দুর্নাম না হয়। এই জন্যই কিন্তু আসলে আমরা এই 2টা কমিটি রাখছি, শুধু ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর। এর জন্য আমি প্রথমত রিপনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই উত্তর মহানগরটা তুমি পারো, তুমি আগে থানা লেভেলে যেও না, এটা আমার রিকোয়েস্ট রিপনের কাছে, যে থানা লেভেলটা গেলে সমস্যা হবে। আগে আমি মহানগরটাকে কঠিন করি, শক্ত করে টিম তৈরি করি, প্লাস হচ্ছে আমি এটা উত্তরাতে একটা অফিস নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে সবার জন্য একটু সহজ হবে, ভয় পাওয়া যাবে। সে যত বড় ওসি হোক, সে ডিসি হোক, সামনে দ্বারা চোখে চোখ রেখে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। বলতে ভাই আপনার সমস্যাটা কি বলেন, চোখে চোখ রেখে কথা বলবেন, ভাই আপনার সমস্যা কি বলেন। আপনার কণ্ঠে সে বুঝে নেবে আপনি স্পিড কতটুকু আছে, আপনার কণ্ঠে বুঝে নেবে। আমার যে কোনো একটা ঘটনা, মানে একটা এক ব্যক্তিকে হেল্প করার জন্য আমার ডিবির একজন প্রধানের কাছে যাওয়ার কথা ছিল। আমার ভাই ফোন দিয়েছিল ডিআইজি, উনি ফোন দিয়ে বলেছেন তুই ডিসির কাছে যা, এই ডিবি কি নাম আমার নামটা জানো কি, উনি ডিবির প্রধান আর কি। অথচ বিশ্বাস করেন না, এরপর আমাকে অনেকদিন বলছে, আমি যাওয়ার সময় পাই নাই, কেন আমার প্রয়োজন হয়নি না। তাহলে আমার সামনে ফোন করে বলে দিচ্ছে তুই ওনার সাথে দেখা কর, কিন্তু আমি ওনার সাথে দেখা করি না, কারণ আমার প্রয়োজন মনে হয় না।